সৃষ্টির সেরা জীব মানুষ, আর মানুষের আবিষ্কৃত সবচেয়ে ঘৃণ্যতম প্রাণীও মানুষ। মানুষ তার কর্মকাণ্ড ও বিবেকবুদ্ধির জোরে সবার উপর রাজত্ব করলেও রাজত্ব করতে পারেনি তার নিজের পৈশাচিক চিন্তাধারার উপর। আমরা প্রত্যেককে চিহ্নিত করি ভিন্ন জাতি, ধর্ম আর দেহের রং দিয়ে। এসব রঙ্গতামাশা করতে করতেই আমরা ভুলে যাই সবার উপর মনুষ্যত্ব, তাহার উপর নাই। মনুষ্যত্বের এ চূড়ান্ত অবক্ষয় রূপ নেয় সংখ্যালঘু নির্যাতনের মতো অর্থহীন নারকীয় উন্মাদনায়। প্রিয় বাংলাদেশের এই সমস্যার কারণ নিয়ে চলুন একটু বুদ্ধিদীপ্তভাবে আলোচনা করা যাক। সমস্যাটা যখন নিজের ঘরের দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে, তখন সমাধানটা না হয় এখান থেকে শুরু করা যাক। বাংলাদেশে এই সমস্যা নতুন তো কিছু নয়। স্বাধীনতার আগে থেকেই বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন শুরু হয়েছে, কিন্তু আমরা আজ 2000 সালের পরের বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব। 2001 নির্বাচনের পর থেকেই বাগেরহাট, বরিশাল, সাতক্ষীরা, খুলনা, যশোর জেলাগুলোতে হিন্দু নির্যাতন ও বাড়িঘর ভাঙা শুরু হয়। সাল 2012 ফেসবুক পোস্টকে কেন্দ্র করে কক্সবাজারে রামু বৌদ্ধবিহার ও ঘরবাড়ি জ্বালানো হয়। 2013 শাপলা চত্বর অভিযানের পর হিন্দু বসতবাড়িতে দফায় দফায় হামলা চালানো হয়। 2014, 15, 16 তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় মন্দির ভাঙচুর। অবশেষে 2021 সালের কুমিল্লার পূজা মণ্ডপ হামলার কথা তো আপনাদের সবার খুব ভালো মতো জানা আছে। সারা দেশে থমথমে পরিবেশ। অবশেষে ভাঙা মন্দিরেই পূজা কার্য সম্পন্ন করতে হয়। অপরাধীকে ধরা তো ঠিকই হলো, কিন্তু তার বিচার হলো না। আমরা তো এসব কথা প্রায় ভুলতে বসেছি। রিপোর্ট অনুসারে 5ই আগস্ট আমাদের তথাকথিত স্বাধীনতার পর থেকে 20শে আগস্ট পর্যন্ত 49টি জেলায় প্রায় 1068টি বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ভাঙা হয়েছে। এর মধ্যে 22টি ছিল মন্দির। এজন্য রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ লেখা বাতাসে লাশের গন্ধ কবিতার লাইনের প্রতিফলন। জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুরনো শকুন। অবশেষে এই কলঙ্কিত অধ্যায় রূপ নিল রংপুর হিন্দু নির্যাতনের ঘটনায়। 1971-এর প্রতিচ্ছবি 2025-এ আরও একবার দেখা গেল। প্রাণভয়, দেশত্যাগ। আর রিপোর্ট ছাড়া অনুসন্ধান করলে এমন ঘটনা তো হরহামেশা ঘটছেই। তবে সমস্যা হলো আমরা এসব ঘটনা খুবই সহজে ভুলে যাই। সুষ্ঠু বিচারের আগেই আসামির খালাস হয়ে যায়। আসুন এখন আরও একটু গভীরে অনুসন্ধান চালাই। বাংলাদেশ সংখ্যালঘু নির্যাতনের বিচার কেন হয় না? বিষয়টা বুঝতে হলে আপনাকে একটু গোড়াতে ঘাটতে হবে। বাংলাদেশ যখন স্বাধীন রাষ্ট্র হিসেবে জন্ম নেয়, তখন বাংলাদেশ ছিল অসাম্প্রদায়িক রাষ্ট্র। খাতা কলমে এখনও অসাম্প্রদায়িক রাষ্ট্র হলেও বাংলাদেশে লেগেই আছে সাম্প্রদায়িক সব দাঙ্গা। খাতা কলমে যেহেতু বাংলাদেশ অসাম্প্রদায়িক রাষ্ট্র, তাই বাংলাদেশের সংখ্যালঘু আইন কিছুটা থাকলেও তা বাস্তবে কতটা কার্যকর তা আপনারা খুব ভালোভাবেই জানেন। অবশেষে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শুধুমাত্র সংখ্যালঘু হওয়ার কারণেই বেঁধে যায় দাঙ্গা, যার ফলস্বরূপ আমরা দেখতে পাই প্রতি বছরই কিছু সংখ্যালঘুদের গ্রাম শূন্য হওয়া। আমরা সকলেই ভুলে যাই এসব নির্যাতিতদের কথা, তবে নির্যাতিতদের কথা আমাদের মাথায় রাখা অবশ্যই উচিত। চলুন তাহলে একটু মনে করিয়ে দেওয়া যাক। 2001 সালের সাতক্ষীরার এক মায়ের আর্তনাদ। ওরা আমার মেয়ের স্কুল পোশাক ছিঁড়ে ফেলে দেয়। আমি বাধা দিতে গেলে আমাকে লাঠি দিয়ে মেরে ফেলে দেয়। আমার মেয়েকে টেনে হিঁচড়ে নিয়ে যায় ওরা ঘরের পেছনে। আমি শুধু চিৎকার করেছি, কিন্তু কেউ আসেনি। ওরা চলে যাওয়ার পর দেখি আমার মেয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। পিরোজপুর জেলার এক নির্যাতিত মায়ের কথা। 3 জন লোক আমাদের বাড়িতে এসে আমার মেয়েকে টেনে বাইরে নিয়ে যায়। আমি ধরতে গেলে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। পরে দেখি মেয়েটা অজ্ঞান হয়ে পড়ে আছে, কাপড় ছেঁড়া। আমি ওকে বাঁচাতে পারিনি। এ কেসের রিপোর্ট অনুসারে কিছু মা নিজের মেয়ের ধর্ষণ দেখে ফেলেন এবং তাতে প্রতিবাদ করায় তারাও নিগ্রহের শিকার হন। কিছু শিশু মায়ের সামনে ধর্ষণের শিকার হয় এবং মায়ের কাছে সেটি ছিল আজীবন যন্ত্রণার। এসব আর্তনাদ শুনেও আপনার মস্তিষ্কে সিংহনাদ যদি না বেজে ওঠে, তাহলে আপনি বুঝবেন আপনার মনুষ্যত্ব একেবারে শেষ হয়ে গেছে। আপনি পরিণত হয়েছেন মানুষ নামধারী এক জড় পদার্থে। এখনই এসব বিষয়ে কথা বলার উপযুক্ত সময়। এখনই নয় তো কখনোই নয়। এসব বিষয় সম্বন্ধে আরও তথ্য পেতে হলে আপনারা শাহরিয়া কবিরের শ্বেতপত্র পড়তে পারেন, যা আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আজকের মতো এইটুকুই। জানুন, ভাবুন, উপলব্ধি করুন। ধন্যবাদ।